প্রেত তত্ত্ব কথা শুরু হচ্ছে সানডে স্পেশাল প্রেত তত্ত্ব কথা। প্রেত তত্ত্ব কথার আজকের নিবেদন ঘোষবাড়ির রহস্য। আমি সুদীপ, প্রেত তত্ত্ব কথার পক্ষ থেকে আজকে সানডে স্পেশাল একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের গল্পের বিষয় ঘোষবাড়ির রহস্য। একটি প্রত্যন্ত গ্রামে কলেজের তখন ফাইনাল ইয়ার চলছে আমার। 3 বছর ধরে দেখছি এই কলেজের পিছনে একটা পুরো বাড়ি, আর সেই পুরো বাড়ির পাশে একটি দোতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িটি প্রায় 70-80 বছরের পুরানো। দেওয়াল চটে গেছে, দেওয়ালে যেখানে সেখানে বটগাছের শিকড় জন্মেছে। বাড়িটি বিস্তীর্ণ এলাকা জুড়ে। বাড়ির উঠানের দিকে এক বিরাট আম বাগান। বাড়ির চারপাশে প্রায় 10-15 ফুট উঁচু একটি দেওয়াল। দেওয়াল টপকে বাড়ির ভিতরে ঢোকা প্রায় অসম্ভব। বাড়ির ভিতরে ঢোকার মতো একটাই রাস্তা, সেটা হলো লোহার গেট। আমি কলেজে আসলেই প্রায় এই জায়গাটায় আসি। ওই 10-15 ফুট দেওয়াল, কয়লা কালি লেখা ভূতেদের বাড়ি, সঙ্গে একটা ভৌতিক ছবি আঁকা ছিল। প্রথমে মনে হতো কেউ এমনি এমনি লিখে রেখেছে, কেউ এমনি এমনি ছবিটা এঁকেছে, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে জানতে পারলাম বছর 30 আগে হারাধন ঘোষ নামে এক ব্যক্তি এই বাড়িতেই থাকত। তার মৃত্যু এই বাড়িতেই হয়েছিল, কিন্তু মৃত্যুটা ছিল অস্বাভাবিক। এরপর থেকেই বাড়িটা ফাঁকা। বছর 7 পর বাড়িটা এক প্রমোটার কবজা করে নেয়। প্রমোটার সেখানে ফ্ল্যাট তুলবে বলে ঠিক করে। কলকাতা শহরের জমি ফাঁকা পড়ে থাকলেই তা অনেকে সহ্য হয় না। প্রমোটার সমস্ত কাগজপত্র ঠিক করে বাড়ি ভাঙার দিন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রমোটার মারা যেতেই বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। বাড়িটা কিন্তু তখনও ভূতের বাড়ি হয়নি। এর বছর 2 পর আবার এক অন্য প্রমোটার এই কাজটা হাতে নেয়। কাজ হাতে নেওয়ার পরের দিনই সেই প্রমোটার যেন নিখোঁজ হয়ে যায়। এর ঠিক দিন 2 পর সেই প্রমোটারের দেহটা বাড়ির কিছুটা দূরে খালের জলে পাওয়া যায়। প্রমোটারের প্রচুর শত্রু থাকে। কে কখন মেরে অন্ধকারে খালের জলে ফেলে দিয়েছে কেই বা জানবে। এই ঘটনার মাসখানেক পর ঘোষেদের পাশের বাড়ির এক মহিলা, রাত্রি তখন আন্দাজ 2টো, বাড়ির ছাদে কোনো কারণে উঠেছিলেন। তিনি দেখতে পান ঘোষেদের বাড়িতে আলো জ্বলছে, সেই সঙ্গে একটা ছায়া মূর্তি যেন বাড়ির চারিদিকে পায়চারি করছে। এরপর থেকেই রটে যায় এই বাড়িতে ভূত আছে, তাই দেওয়ালে লেখা হয়ে যায় ভূতের বাড়ি। এরপর অবশ্য আরো কয়েকজন প্রমোটার বাড়িটা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তাদের কোনো না কোনো অঘটন ঘটেছিল। যদিও এসব আমার শোনা কথা। একদিন একদিন আমি আর আমার বন্ধু ঠিক করি এই বাড়িতে ঢুকবো। আমাদের কৌতূহল তখন সত্তরী। কি আছে এই বাড়ির ভিতরে, কি এমন জিনিস আছে যা দেখে মানুষ সবাই ভয় পাচ্ছে। সেটা দেখার কৌতূহলটাই যেন একবারে সত্যমের চূড়ায় উঠেছে।
এই ভেবে একদিন ক্লাস শেষে বিকেলবেলায় এই বাড়িটার সামনে এলাম। গা ছমছম করছে, কিন্তু মনে কৌতূহল অধীর। বাড়ির ভিতরে যাব ঠিক করে ফেলেছি। গেটটা খুলতেই আমার বন্ধু হঠাৎ ভেগড়া দেয় যে সে যাবে না। সে বলল, তুই যা, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দেব। অগত্যা কি করব, আমি একাই ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকতেই বড় বড় গাছের ছায়ায় সমস্ত বাগান যেন অন্ধকার আচ্ছন্ন। জঙ্গল আগাছায় ভরে গেছে। এখানে যে বিষাক্ত সাপ পোকামাকড় এর আড্ডা তা নিশ্চিত। বাড়ির ভিতরে পা রেখে কিছুটা এগোতেই একদল বাদরের মতো কয়েকটা প্রাণী মাথার উপর দিয়ে ঝাপটা মারতে মারতে উড়ে গেল। চারিদিক চিকমিক শব্দ। দিনের বেলায় ভূতের ভয় না থাকলেও বাড়ির ভিতরটা যা আগাছা অন্ধকারপূর্ণ, তা অবশ্যই ভয়ঙ্কর। চারিদিকে মাকড়সার জাল। আমার হাতে মোবাইলের টর্চ। চারিদিকে দেখছি পুরো হয়ে ধুলো জমে আছে। আর আমি যেখানে এসেছি সেটা বাইরে কাউকে জানাইনি, কারণ বাইরে কাউকে জানালে তখন এখানে হইচই শুরু হয়ে। হঠাৎ ভিতরের ঘন অন্ধকার আমার সমস্ত শরীর ছমছম করে উঠল। সোফাতে কে যেন শুয়ে আছে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গাল ভর্তি দাড়ি, গায়ে একটা সাদা চাদর। এ মানুষ না ভূত? আমার বুকের ভিতরটা কাঁপছে, সমস্ত শরীর ঘামছে, গলা শুকিয়ে আসছে। তাও মনের ভিতর সাহস এনে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কেন জানি না মনে হলো এ ভূত নয়, মানুষ। সে চোখ খুলল আমার কথা বলার শব্দে। তার চোখ ঘোলাটে লাল। কিছু ভাবার সময় পেলাম না। মুহূর্তে সে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি মেঝেতে পড়ে গেলাম। সে আমার গলা চেপে ধরল। কোন রকম তার দু হাত ছাড়িয়ে নিয়ে তাকে একটা সজোরে লাথি মারলাম। সে ছিটকে পড়ল সিঁড়ির কাছে। সে উঠে বসার আগেই আমি দ্রুত এগিয়ে গেলাম তার কাছে। তারপর আলো মুখে ফেলতেই অবাক, এ কি দীপুদা, তুমি এখানে থাকো নাকি? আমাকে চিনতে পারলে না? হ্যাঁ পেরেছি, হ্যাঁ পেরেছি, আলতো আলতো করে দীপুদা বলল। কলেজে সবাই তাকে চেনে পাগলা দীপু বলে। সে কলেজে আশেপাশে ঘুরে বেড়ায়। আমি ওকে কয়েকবার বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি। সে পুরো পাগল নয়, ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কথাও খুব একটা ভালো বলতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এই বাড়িতে থাকো নাকি? উত্তরে সে বলল, হ্যাঁ। এ বাড়ি তোমার? না। তবে কার? সে জড়িয়ে জড়িয়ে বলল তার কথা। তার সাথে আগে কখনো ভালোভাবে কথা বলা হয়নি। আজ মনে হলো দীপুদা ঠিক পাগল নয়, বরং শিশুর মতোই সরল। তার বয়স 36 কি 37 হবে। আসলে এটা ছিল তার জেঠুর বাড়ি। জেঠু বিয়ে করেনি। ছেলেবেলায় বাবা মাকে একসঙ্গে হারিয়েছে দীপু। বাবা মা হারানোর শোক নিতে না পেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তখন থেকেই সম্ভবত দীপুদা আর 5টা ছেলের মতো স্বাভাবিক নয়। দীপুকে হোমে পাঠানো হয়।
আর যখন 18 বছর বয়স তখন হোম থেকে ছেড়ে দেওয়া হয়। তখন সে অনেকটাই সুস্থ। সে যখন বাড়ি ফিরে আসে তখন দ্বিতীয় প্রমোটার মারা যায়। প্রমোটার তার বাড়ির কাগজ নকল করেছিল। আসলে সে পুরো বাড়ি নাকি দীপুর নামে। সেটা জেঠু বেঁচে থাকতেই তিনি দীপুকে হোমে দিয়ে সমস্ত বুঝিয়ে দিয়েছিলেন। কতটা সত্য জানি না, তবে অবিবাহিত জেঠার জমি তারই পাওয়া উচিত। যাই হোক, হোম থেকে ফিরে দীপুদা সেই বাড়িতেই আসে। এরপর থেকে প্রায় প্রতি রাতেই লোকজন দেখতে পেত এই ঘরেই তার চলাফেরা। সেই থেকেই রটে যায় এ ভূতের বাড়ি। তাই ঘোষেদের বাড়ি হয়ে ওঠে ভূতের বাড়ি। দীপুদা যে হারাধন ঘোষের ভাইপো তা এখানে অনেকেই জানে না। দীপুদা তার নিজের বাড়ি পাহারা দেয়। এ বাড়ি ভূতের বাড়ি হয়ে পড়ে থাকবে, তবু সে কাউকে দেবে না। দীপুদাকে বললাম, আমি কাউকে বললাম এটা তোমার বাড়ি, তুমিই থাকবে। আমি চলি, কাল কলেজ এসো, মাংস ভাত খাও। এরপর আমি দীপুদের সঙ্গে কথা বলি বাড়ির ভিতর থেকে দৌড়ে দৌড়ে আসি গেটের সামনে, যাতে আমার বন্ধুর মনে হয় যে বাড়ির ভেতরে ভূতের ভয়ে আমি পালিয়েছি।